নমস্কার। আমরা এখন এই ভিডিওতে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশান সম্পর্কে জানব এবং তার কি প্রোডাক্ট হয় সেগুলো সম্পর্কে আমরা এখানে শিখব। আমরা যদি প্রবলেম যেমন ধরনের আসে আমাদের এক্সামে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, সেটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করি, আমি মোটামুটি যেভাবে পাবো, একটি হলো অ্যারোমেটিকের ক্ষেত্রে প্রবলেম থাকে, আর একটা হলো হেটারো অ্যারোমেটিকের কম্পাউন্ডের ক্ষেত্রে থাকে, আর একটা পার্ট হলো অ্যাক্টিভেটেড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশান, বা এটাকে বলা হয় অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশান। এই তিন ধরনের প্রবলেম তুমি এক্সামে অবজার্ভ করবে। প্রথমে আমি অ্যারোমেটিক শেখাচ্ছি, তার যত রকম প্রবলেম হতে পারে, তারপরে হেটারোঅ্যাটমিক শেখাবো, এবং তারপর আমি অ্যাক্টিভেটেড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, যেটাকে আমরা অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশান বলি, সেটা সম্পর্কে পড়াশোনা করব। আমাদের প্রথম ফোকাস অ্যারোমেটিক কম্পাউন্ডের ইলেকট্রোফিলিক রিঅ্যাকশান কোন পজিশনে ঘটে থাকে। মনে করো তুমি বেনজিন নিলে। বেনজিনের ক্ষেত্রে প্রত্যেকটা কার্বনই ইকুইভ্যালেন্ট, তাই যখন ইলেকট্রোফাইল নেবে সেই ইলেকট্রোফাইলটা যে কোনো একটা পজিশনে আসতে পারে, এটা কোনো অসুবিধা নেই, যে কোনো একটা পজিশনে আসতে পারে, সে এক্সাম্পল আমি এখানে দিলাম। কিন্তু যদি এই বেনজিন রিং বা ফিনাইল রিংয়ের সঙ্গে ওপরে কোনো অ্যাটাচ গ্রুপ থাকে, সেই অ্যাটাচ গ্রুপটা কত রকমের হতে পারে? দু রকমের হতে পারে। একটা হলো ডোনেটিং গ্রুপ, মানে ইলেকট্রন ডোনেট করছে বা পুশ করছে, আর একটা হলো পুল করে না নেওয়া বা অ্যাকসেপ্টিং গ্রুপ হতে পারে। আমি প্রথমে ডোনেটিং গ্রুপ সম্পর্কে তোমাকে শেখাচ্ছি। আমি এরকম কতগুলো ডোনেটিং গ্রুপের এক্সাম্পল আমি নিয়ে নিলাম। মনে করো আমার এক্সাম্পলের মধ্যে প্রথমে নিলাম OCS3, NHCOCS3, OH, হ্যালোজেন, এই জাতীয় জিনিস নিলাম। ওকে, বা ওপরে SH রইল, এবং সবার লাস্টে আমি NH2টা দিলাম। এই NH2টা আমি স্টার মার্কস দিয়ে রাখছি, কারণ NH2টার ক্যারেক্টারটার উপর ডিপেন্ড করবে, অনেক কিছু ঘটবে। এরা প্রত্যেকেই ইলেকট্রন ডোনেট করে, বা তুমি যদি এখানে বেনজিনের উপর CS3 গ্রুপ নাও বা C2H5 গ্রুপ নাও, এরা প্রত্যেকেই ডোনেট করে। A+I এফেক্ট দিয়ে ডোনেট করে, এ রেজোন্যান্স করে ডোনেট করে, এরা সবাই রেজোন্যান্স করে ডোনেট করতে পারে। নাইট্রোজেনও ডোনেট করে না তা নয়, করে নাইট্রোজেন ডোনেট। তাই যারা ইলেকট্রন ডোনেট করে আমরা জানি তাদের অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রনের ডেনসিটি সবচেয়ে বেশি হয়, তাই এরা প্রত্যেকেই অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, বিকজ এরা প্রত্যেকেই ইলেকট্রন ডোনেট করে। এবং প্যারা প্রোডাক্টটা মোর স্টেবল, তারপর আসবে অর্থ প্রোডাক্টটা। মানে একটা এক্সাম্পল যদি নিই, এদের মধ্যে মনে করো অ্যানিসোল নিয়ে আমি মিক্সড অ্যাসিড দিচ্ছি, মানে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিচ্ছি, দিলে প্যারা পজিশনে আসবে এবং অর্থ পজিশনে গ্রুপটা আসবে। কি গ্রুপ আসবে না, এদের মধ্যে দিয়ে যে ইলেকট্রোফাইলটা হয় NO2+, মানে NO2, এটা আসবে হয় অর্থ পজিশনে আসবে, নয় NO2 প্যারা পজিশনে আসবে। নর্মালি যদি হাইড্রোজেন বন্ডিং না ঘটে থাকে অর্থ পজিশনে, তখন প্যারাটাকে বলবো আমি মেজর প্রোডাক্ট, অর্থাৎ পরীক্ষায় যদি দেয় মেজর প্যারাটাকে লিখব এবং অর্থটাকে লিখব মাইনর প্রোডাক্ট। কিন্তু এখানে এগুলো সবারই, যারা ইলেকট্রন ডোনেট করছে তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একই কথা অ্যাপ্লিকেবল। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যদি কোনোভাবে দেখো
দুটো কেস, কেস 1 এবং কেস 2, দুটো কেস নিচ্ছি। কেস 1-এ আমি কি করলাম, এই কম্পাউন্ডটা নিচ্ছে, এটা OCH3 জায়গায় অন্য কিছু নিতেই পারো, প্যারা পজিশনে একটা গ্রুপ দিয়ে দিলাম। সো ফ্রেন্ড, প্যারা পজিশনে যেহেতু অলরেডি গ্রুপ আছে, তাই প্যারাতে আসবে না, আসবে তখন অর্থ পজিশনে, অর্থাৎ এইটা অর্থ, এটা অর্থ, এই দুটোর মধ্যে যে কোনো একটা পজিশন চুজ করবে, যে ইলেকট্রোফাইলটা নেবো আমি, চুজ করে সেই পজিশনে সে চলে আসবে, বিকজ প্যারা পজিশনে অলরেডি একটা গ্রুপ রয়েছে। কেস 2, প্যারা পজিশনে আমি গ্রুপ দিইনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে অর্থ পজিশনে আমি বাল্কি গ্রুপ দিয়েছি। যেহেতু দুটো অর্থ পজিশনে বাল্কি গ্রুপ আছে, ইলেকট্রোফাইলটা এই প্যারা পজিশনে ঢুকলে এখানে একটা স্টেরিক এফেক্ট কাজ করবে, কিন্তু প্যারা পজিশনে গ্রুপ দিইনি, কিন্তু প্যারা পজিশন ফাঁকা আছে। বাট অর্থ পজিশন, এই যে এর যে এই পজিশনগুলো, মানে এর এক্সপেক্টে মেটা পজিশন, এই মেটা পজিশনে বড় বড় গ্রুপগুলো থাকবার জন্য প্যারা পজিশনে নতুন করে গ্রুপ ঢোকাটা মুশকিল হয়ে পড়ে, তখন ইটা চলে আসে অর্থ পজিশনে। ওকে, কেসগুলো খেয়াল করবে, কারণ আমাকে এরম ধরনের কিন্তু প্রশ্ন আমাকে কিন্তু বিভিন্ন এক্সামে দেবে, তাই কেসগুলো আমাকে খেয়াল রাখতে হবে। এত কিছু বলবার পর আমি তোমার কাছে অ্যানিলিন সম্পর্কে দু একটা কথা বলছি। ওকে, অ্যানিলিন কিন্তু অর্থপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ নিঃসন্দেহে, অর্থাৎ যদি ইলেকট্রোফাইল দাও, অ্যানিলিন কি করে না প্যারা পজিশনে ইলেকট্রোফাইলটা ঢোকাতে পারে, ইন্ট্রোডিউস করতে পারে, এবং অর্থ পজিশনেও পারে। হাইড্রোজেন বন্ডিং না হলে প্যারাটা হয় মেজর এবং অর্থটা হয় মাইনর প্রোডাক্ট। এতদূর পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখন যে পয়েন্টটা বলবার, যদি কোনোভাবে অ্যাসিড থাকে, সেই অ্যাসিডটা দুটো হতে পারে। একটা হলো নর্মাল মিনারেল অ্যাসিড, মানে HCl, H2SO4, HNO3, তখন কি হয়, এই লোন পেয়ার দিয়ে নাইট্রোজেনের এই অ্যাসিডটাকে নিয়ে নিতে পারে। ওকে, তুমি এখন প্রশ্ন করতে পারো, এখানেও তো লোন পেয়ার আছে, এরা কি একই রকম পারে না? অবশ্যই পারে, কিন্তু নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই জন্য নাইট্রোজেনের ক্ষেত্রেই আমি এই ঘটনাটাকে আলাদা স্পেশাল কেসে এনেছি। তুমি এখন এটা প্রশ্ন করবে, এখানেও তো নাইট্রোজেন আছে, এখানে কেন করলেন না? তার কারণ এই যে গ্রুপটাকে একটু যদি আমি ভালো করে আঁকি, তাহলে COOCH3, অর্থাৎ এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা অ্যাভেলেবেল নয়, কারণ ও এই দিকেও রেজোন্যান্স করছে। তাই এই কেসটার সঙ্গে এই কেসটা মিলিয়ে দিলে চলবে না। নাও মিনারেল অ্যাসিড দিলে এই লোন পেয়ার দিয়ে ওই অ্যাসিডটাকে নিয়ে নেয়, যখনই অ্যাসিডটাকে নিয়ে নিল NH3+ পরিণত হলো। এই অবস্থায় ইলেকট্রন ডোনেট করা তো দূরের কথা, এই নাইট্রোজেন চায় ইলেকট্রন বরঞ্চ টেনে নিতে, কারণ এই প্লাসটাকে নিউট্রালাইজ করতে হবে, আর যারা ইলেকট্রন টেনে নেয় তারা হয় মেটা ওরিয়েন্টিং গ্রুপ। অর্থাৎ এই অবস্থায় যদি আমি কোনো রিয়াকশান করি, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের রিয়াকশান যদি করি, তখন এর মেটা পজিশনে NO2 গ্রুপ চলে আসে, বিকজ এটা মেটা ওরিয়েন্টিং গ্রুপ হয়ে যায়। ওকে, কিন্তু যদি কোনো লুইস অ্যাসিড দিই, তখন এর পাওয়ারটাকে যদি এতটাই কমিয়ে দেয়, লুইস অ্যাসিড কখন আমরা ইউজ করি? ফিডেল ক্রাফট রিয়াকশানে। ফিডেল ক্রাফট রিয়াকশান মনে আছে? RCl AlCl3 নাও, মানে CH3Cl AlCl3, বা ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশান, সেখানে আমরা RCOCH3 বা CH3COCl, RCOCl বা CH3COCl আর AlCl3, এই AlCl যেটা কী হয়, অ্যানহাইডাস হয়, অর্থাৎ জল থাকলে চলে না, কারণ জল থাকলে AlCl3 জলের সঙ্গেই কোঅর্ডিনেট বন্ড করে ফেলে। তো ইন দ্যাট কেস নাইট্রোজেনের লোন পেয়ারটা অ্যালুমিনিয়াম নিয়ে নিলে এতটাই ডিঅ্যাক্টিভেটেড করে দেয় যে এটা প্লাস AlCl3-, এতটাই ডিঅ্যাক্টিভেট করে দেয় যে এরপর যে ফার্দার রিয়াকশান আর ঘটা সম্ভব হয় না।
সো এই ব্যাপারটা বা এই কনসেপ্টটা কিন্তু আমাদের মাথার মধ্যে রেখে দিতে হবে অ্যানিলিনের ক্ষেত্রে। আর একটা জিনিস, যারা পুল করে নেয় তাদের সম্পর্কে যদি আমি একটু পড়তে চাই, যারা পুল করে নেয় যদি আমরা দেখি, কারা পুল করে নেয় না, সিম্পল এখানে যদি কোনো একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকে, অথবা রিংয়ের সঙ্গে যে অ্যাটাচ আছে তার ডবল বন্ড আছে, সেটা অ্যালডিহাইড হতে পারে, সেটা কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে, সেটা নাইট্রো গ্রুপ হতে পারে, অর্থাৎ ডবল বন্ড আছে, তারা কি করে রেজোন্যান্স করে ইলেকট্রন টেনে নেয় রিং থেকে, এবং রিং থেকে ইলেকট্রন টেনে নেওয়ার জন্য তখন কোনো ইলেকট্রোফাইল ঢুকলে এই মেটা পজিশনটাকে প্রেফার করে, কারণ কম্পারেটিভলিভাবে মেটা পজিশনে ইলেকট্রনের চার্জ তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে। এগুলো আমরা অন্য চ্যাপ্টারে অন্য কনসেপ্ট থেকে পড়েছি। সো অলরেডি NO2 আছে, আমি যদি কোনো একটা ইলেকট্রোফাইল নিই, তার মানে এ কি করবে, যেহেতু এটা মেটা পজিশনে ঢুকবে, সো মেটা পজিশনে ইলেকট্রোফাইল ঢোকাবে বা ইন্ট্রোডিউস করবে। সো আমরা আশা করব এই কনসেপ্টটা একটা মোটামুটি কনসেপ্ট আমরা পেয়েছি। এবার আমি কিছু স্পেশাল কেসে আসছি। স্পেশাল কেস কীরকম ধরনের স্পেশাল কেস না, মনে করো এমন একটা তুমি নিয়েছো কম্পাউন্ড, এই রকম ধরনের একটা কম্পাউন্ড নিয়েছো, অর্থাৎ এক্ষেত্রে নাইট্রোজেনের, এখানে যদি রিংটাকে তুলে দিয়ে বন্ড আকারে দিই, এক্ষেত্রে নাইট্রোজেনের লোন পেয়ারটা রেজোন্যান্স করছে এই দিকে, অর্থাৎ এই রিংটাকে অ্যাক্টিভেটেড করছে রেজোন্যান্স করে, কিন্তু এখানে CHO আবার এই রিং থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, ফলে এই রিংটা ডিঅ্যাক্টিভেটেড হচ্ছে। তার মানে আমাকে যদি পরীক্ষায় এমন কোনো সিচুয়েশান দেয় যেখানে একটা অ্যাক্টিভেটেড হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ একটা ডিঅ্যাক্টিভেটেড হচ্ছে, তাহলে যে কোনো রিয়াকশান সবসময় অ্যাক্টিভেটেড রিংয়ের সঙ্গে হয়ে থাকে, ডিঅ্যাক্টিভেটেড রিংয়ের সঙ্গে নয়। সো ইটা কোথায় যুক্ত হবে? অ্যাক্টিভেটেড রিংয়ের সঙ্গে। নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট অর্থ পজিশনে যুক্ত হবে না প্যারা পজিশনে? আমরা জানি প্যারা প্রোডাক্টটা বেশি স্টেবল হয়, তার মানে ইলেকট্রোফাইলটা এক্ষেত্রে প্যারা পজিশনে অ্যাটাচ হবে। সো এক্সামে অনেক সময় দেখবে শুধু একটা বেঞ্জিন রিং না দিয়ে অনেক সময় এরকম একটা কেস দিয়ে দেয় যেখানে একটা অ্যাক্টিভেটেড হচ্ছে আবার অ্যাজ ওয়েল অ্যাজ একটা ডিঅ্যাক্টিভেটেডও হচ্ছে। সো ইন দ্যাট কেস প্যারা পজিশনে আমার কাছে অ্যাটাচ হলো, তার মানে এটা একটা স্পেশাল কেস আকারে তোমার কাছে তুলে ধরলাম। এবার আমি তোমাকে ফিউজড রিং সম্পর্কে কিছু জিনিস পড়াবো। ফিউজড মানে কি? ফিউজড রিং দু রকম টাইপের আমি লিখলাম। একটা ফিউজ রিং হলো মাঝখানে বন্ড দিয়ে রয়েছে, মনে করো এইটা একটা ফিউজড রিং, ওকে, এটাও অ্যারোমেটিক কম্পাউন্ড। এবার দেখো তুমি একটু খেয়াল করে দেখবে এই রিংটা কি করছে, এই রেজোন্যান্স করে একে রেজোন্যান্স করতে সাহায্য করছে, আবার এই রিংটাও কি করছে, একে পুশ করে এই রিংটাকে রেজোন্যান্স করতে সাহায্য করছে। তাহলে সবাই মাঝখানের রিংটাকে পুশ করছে এবং মাঝখানের রিংটাকে সবাই মিলে অ্যাক্টিভেটেড করে দিচ্ছে। তাই এক্ষেত্রে যদি কোনো রিয়াকশান আমরা করে থাকি, সবসময় কিন্তু মাঝখানের রিংটায় রিয়াকশানটা হবে এবং প্রতিটা কার্বনই ইকুইভ্যালেন্ট কার্বন, তাই যে কোনো কার্বনে ইলেকট্রোফাইলটা আসবে। সো ফ্রেন্ড, এই অবস্থায় যদি আমি কোনো একটা ইলেকট্রোফাইল ইন্ট্রোডিউস করি, তখন এই রিংটা যেমন থাকার থাকবে, এই দিকেরটা যেমন থাকার থাকবে, ইলেকট্রোফাইলটা এই চারটে কার্বনের মধ্যে যে কোনো একটা জায়গায় চলে আসবে, যে কোনো একটা জায়গায়, মনে করো আমি এখানে দিলাম। মোট কথা মাঝখানে রিংটা প্রেফার করবে রিয়াকশানটা হওয়ার জন্য। এটা হলো মাঝখানে বন্ড দিয়ে অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোকে ফিউজ করেছি। এক্ষেত্রে আমি কি করলাম, আমি কোনো বন্ড দিচ্ছি না, আমি এই রকমভাবে অ্যারোমেটিক কম্পাউন্ডকে ফিউজ করছি, ওকে। এটাকে বলা হয় পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন। তিন ধরনের কম্পাউন্ড আমরা দেখব। এটাকে বলা হয় ন্যাপথলিন, এটাকে বলা হয় অ্যান্থ্রাসাইন, আর এটাকে বলা হয় ফিনান্থ্রিন।
ন্যাপথলিন, অ্যানথ্রাসাইন, ফিনান্থ্রিন। ন্যাপথলিনের ক্ষেত্রে ইলেকট্রোফাইলটা হয় এখানে ঢুকবে নয় এখানে ঢুকবে। এর মধ্যে স্টেবল হয় এইটা আর এটা হয় আনস্টেবল। তার একটা কারণ আছে। তার কারণ এখানে যদি কোনো গ্রুপ ঢোকে, এইখানে কার্বনের যে হাইড্রোজেন আছে তার সঙ্গে একটা রিপালশন হয়। তুমি বলবে হাইড্রোজেনের সঙ্গে রিপালশন হয়? আমি বলবো হ্যাঁ। এটা এতটাই কাছে চলে আসে যে এখানে একটা রিপালশন হয়, যেটা কেমিস্ট্রির ভাষায় বলা হয় পেরি এফেক্ট। তাই জন্য এই পজিশনটাকে বিটা পজিশন বলে, আর এই পজিশনটাকে আলফা পজিশন বলে। সো বিটা পজিশনে প্রোডাক্টটা স্টেবল প্রোডাক্ট এবং মেজর প্রোডাক্ট। এই জাতীয় কম্পাউন্ডের ক্ষেত্রে রেজোন্যান্স করে মাঝখানে রিংটা অ্যাক্টিভেটেড হয়। এই যে তুমি দেখেও ছিল এরকম টাইপের অনেক ব্যাপার, এই দিক থেকেও পুশ হচ্ছে, এই দিক থেকেও পুশ হচ্ছে। তাই এই পজিশন এবং এই পজিশনে রিয়াকশানটা ঘটে থাকে। আইউপিএসসি নোমেনক্লেচার করলে এটা 9 এবং 10 পজিশন হয়ে থাকে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 করলে এখানে 9 এবং 10 পজিশন হয়ে থাকে। ওকে, কারণ দেখো এখানে 4টে আছে, 1 2 3 4 5 6 7 8, এইগুলোকে নামকরণ করা হয় না আইউপিএসসি নিয়ম অনুসারে। তাহলে 1 2 3 4 5 6 7 8, এই উপরেরটা 9 নিচেরটা 10, এই জায়গাটা রিয়াকশান হয়ে থাকে। এটার ক্ষেত্রে তাই এই মাঝখানের রিংটার এই পজিশন এবং এই পজিশনে রিয়াকশান হয়ে থাকে। একই রকমভাবে নাম্বারিং যদি করো 1 2 3 4 5 6 7 8 9 10, এই 9 এবং 10 পজিশনটায় রিয়াকশানটা ঘটে থাকে। আমি একটা এক্সাম্পল নিই, বুঝতে পারবে। মনে করো তোমাকে বলল এই কম্পাউন্ডটা, যেটাকে আমরা বলেছিলাম ন্যাপথলিন, তার সঙ্গে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের রিয়াকশান করলে মেজর প্রোডাক্ট কোনটা? তো আমি কি করব, কোথায় কোথায় প্রোডাক্টটা ঢুকতে পারে বলো? আলফা এবং বিটা পজিশনে, আলফা এবং বিটা পজিশনে। সো এটা আলফা, এটা হলো বিটা। তো এদের রিয়াকশানে কোন গ্রুপ ঢুকবে? NO2 ঢুকবে। কোথায় ঢুকবে? বিটা পজিশনে ঢুকবে, কারণ বিটা পজিশনে পেরি এফেক্টটা হবে না, বেশি স্টেবল হয়। সো এরম ফিউজড রিং দিয়েও ইলেকট্রোফিলিক রিয়াকশান আমার সামনে আসতে পারে। সো আশা করব অ্যারোমেটিক কম্পাউন্ডের উপর যে 17 মিনিট ধরে আমি একটা লেকচার দিলাম সেটা তোমার কাছে ক্লিয়ার। এবার আমরা আসছি হেটারো অ্যাটমিকের ক্ষেত্রে কিভাবে দেখবে। সো হেটারো অ্যাটমিকের কতগুলো কম্পাউন্ড আমরা লিখে নিই। এটাকে কি বলা হয়? পাইরল। এটাকে কি বলা হয়? ফিউরান। এটাকে বলা হয় থায়োফিন। এটাকে বলা হয় পিরিডিন। এর মধ্যে এই যে 3টে কম্পাউন্ড আমি লিখেছি, এই 3টে কম্পাউন্ডের ক্ষেত্রেই নাইট্রোজেন লোন পেয়ারটা রেজোন্যান্স করে, ইলেকট্রোফাইলটা এখানে ঢোকে। এখানেও রেজোন্যান্স করে এখানে ইলেকট্রোফাইলটা ঢোকে। এখানেও সালফার রেজোন্যান্স করে এখানে ইলেকট্রোফাইলটা ঢোকে। সো আমাকে যদি এরকম একটা কোশ্চেন দিয়ে দেওয়া হয়, দিয়ে বললো ইলেকট্রোফাইল একটা দেওয়া হয়েছে ই প্লাস, এবার ই প্লাসটা বিভিন্ন রিয়াকশানের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। কোথায় আসবে নিশ্চয়ই আমি বলে দিতে পারবো, ই প্লাসটা আসবে এইখানে, কারণ আমরা বুঝতে পেরেছি এখানে গ্রুপটা আছে। ওকে, কিন্তু যেহেতু এটা অক্সিজেন দিয়ে থাকলেও হবে, মানে ফিউরানের ক্ষেত্রে হবে, আর সালফার দিয়ে থাকলেও হবে, থায়োফিনের ক্ষেত্রেও হবে। কিন্তু যখন তুমি পিরিডিনের ক্ষেত্রে চলে আসবে, তখন পিরিডিনের নাইট্রোজেনটা যেহেতু টেনে নেয় ইলেকট্রন, তাই নাইট্রোজেনের রেসপেক্টে মেটা পজিশনে গ্রুপটা ঢুকবে। এইটা হতে পারে বা এইখানে হতে পারে। এই নাইট্রোজেন যেহেতু ইলেকট্রন টেনে নেয়, তাই এর রেসপেক্টে মেটা পজিশনে গ্রুপটা আসবে। তার মানে এক্ষেত্রে যদি আমরা কোনো ইলেকট্রোফাইল নিই, সেই ইলেকট্রোফাইলটা এর রেসপেক্টে মেটা পজিশনে ইলেকট্রোফাইলটা আসবে। ওকে, সো আমি হেটারো অ্যাটমিকের ক্ষেত্রে যদি কোনো কোশ্চেন থাকে আশা করব পারবো করতে। এবার আমরা যেটা পড়ব সেটা হলো অ্যাক্টিভেটেড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। এটাকে অ্যাডিশন এলিমিনেশন রিয়াকশানও বলা হয়ে থাকে। কেন? ব্যাপারটা কি? মনে করো আমি একটা বেনজিন রিং নিলাম, এখানে আমার কাছে একটা হ্যালোজেন আছে, আর এখানে আমি NO2 গ্রুপ নিয়েছি, একটা নিয়েছি। সো NO2 গ্রুপ এখানে এটাকে অ্যাক্টিভেটেড করে, তাই অ্যাক্টিভেটেড কথাটি বলেছি।
কিভাবে করে, মনে করো তুমি এই অবস্থায় OH মাইনাস নিলে, তাহলে OH মাইনাস এইখান কার্বনে এসে মারবে, ভালো করে বুঝবে, এই কার্বনে এসে মারলো, এই ডবল বন্ডটা এই পাশে পড়লো, এই ডবল বন্ডটা এখানে চলে এলো, এই NO2টা ওপরে উঠে গেল। সো NO2 না থাকলে OH মাইনাস আসতে সাহায্য করতো না, তার মানে NO2 টানছে, বলছে আয় OH মাইনাস আয় আমার দিকে। এবং যখন এখানে চলে আসবে দেখতে কেমন হবে, এখানে বন্ড চলে এলো, এই বন্ডটা এখানে পড়েছে, তার মানে ডবল বন্ড দিয়ে নাইট্রোজেন, এখানে অক্সিজেনের মাথায় মাইনাস, এখানে কোঅর্ডিনেট বন্ড দিয়ে অক্সিজেন, এইখানে এই হ্যালোজেনটা, আর এখানে হলো OH। নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে এই মাইনাসটা পাশে পড়বে, এই ডবল বন্ডটা এইখানে আসবে, এই ডবল বন্ডটা এইখানে আসবে, এবং এক্সটা বেরিয়ে চলে যাবে, রাইট। সো এক্সটা যদি এখান থেকে রিমুভ হয়ে বেরিয়ে চলে যায় দেখতে কেমন হবে, দেখতে এটা হলো এই জায়গাটা ফিরে এলো, NO2 যেমন আছে উপরে OH এলো, তার মানে এক্সের জায়গায় OH এসছে। নর্মালি এক্সের কোনো একটা গ্রুপের জায়গায় কোনো একটা গ্রুপ আসলে তুমি তাকে সাবস্টিটিউশন রিয়াকশন বলো, তাই সাবস্টিটিউশন। এবার এরকম সাবস্টিটিউশন তুমি আগে দেখোনি, কারণ তুমি SN1 রিয়াকশান জানো, তুমি SN2 রিয়াকশান জানো, ওরকম তো কিছুই হচ্ছে না এখানে, এটাকে অ্যাক্টিভেটেড করে হচ্ছে। তার মানে এটা কি বলতে পারি না বন্ধু, যত এখানে NO2 গ্রুপের পরিমাণ বাড়বে, যত NO2 গ্রুপের পরিমাণ বাড়বে তত আমার সাবস্টিটিউশনও বাড়বে, রিয়াকশানটা স্পিড বাড়বে, তাই না? কারণ যত NO2 বাড়বে তত NO2 টানবে। তার মানে মনে রাখবে এখানে ইলেকট্রন উইথড্রয়িং, NO2 বলে কথা না, যারা ইলেকট্রন উইথড্র করে নেয় এমন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সেটা CHO হতে পারে, NO2 হতে পারে, CHH হতে পারে, যত বাড়বে তত এই ধরনের রিয়াকশানের টেন্ডেন্সি বাড়তে থাকবে। এবার যদি আমরা কম্পেয়ার করি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে কার সব থেকে রিয়াকশান রেট বেশি, তখন আমরা দেখব যে এখানে মনে করো আমি দুটো নিলাম, একটা হলো ফ্লুরিন, এখানে NO2 আছে, একটা ক্লোরিন, এখানে NO2 আছে। তোমার দেখে মনে হতে পারে ক্লোরিন ভালো লিভিং গ্রুপ ফ্লুরিনের থেকে, তার মানে ক্লোরিনের রেটটা বেশি হবে ফ্লুরিনের চেয়ে, কারণ আলটিমেটলি লিভিং গ্রুপ তো বেরিয়ে যাচ্ছে। কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্য, এখানে রিয়াকশানটা ডিপেন্ড করবে স্লো স্টেপের উপর, আর স্লো স্টেপকে বলা হয় RD স্টেপ, মানে রেট ডিটারমিনিং স্টেপ। অ্যাকচুয়ালি কী হয়, রিয়াকশানটা ডিপেন্ড করবে এই OH মাইনাসটা এখানে অ্যাটাক করার উপর। ফার্স্ট স্টেপটাকে বলা হয় স্লো স্টেপ, অর্থাৎ এই যে গিয়ে অ্যাটাক করছে এটা হলো স্লো স্টেপ, এবং রিয়াকশানটা এইটার উপর ডিপেন্ড করে, তাই এটাকে RD স্টেপ বলা হয়ে থাকে। ওকে, তো তুমি যদি স্লো স্টেপের দিকে তাকাও তাহলে একটা জিনিস অবজার্ভ করবে, ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য ফ্লুরিন বেশি টেনে নেয়, ফলে এই জায়গাটা ডেল্টা প্লাস ক্যারেক্টারটা ফ্লুরিন থাকলে বেশি হয়, ক্লোরিন থাকলে ডেল্টা প্লাস ক্যারেক্টারটা কম হয়। তাহলে ডেল্টা প্লাস ক্যারেক্টারটা ফ্লুরিন থাকলে বেশি হওয়ার জন্য OH মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করবে, এবং ফ্লুরিনে রিয়াকশান রেটটা সবচেয়ে বেশি হবে। কিন্তু ক্লোরিন, তারপর যদি ব্রোমিন চলে আসো, তারপর যদি আয়োডিন একই যদি কম্পাউন্ড নিয়ে থাকি, তখন আমরা লক্ষ্য করব যে যত ফ্লুরিন থেকে ক্লোরিন যাবে, ক্লোরিন থেকে ব্রোমিন যাবে, ব্রোমিন থেকে আয়োডিন যাবে, তত ইলেকট্রোনেগেটিভিটি কম হওয়ার জন্য এই জায়গাটা ডেল্টা প্লাসটা কমে যায়, ফলে OH মাইনাসটা এইখানে এসে অত সহজে অ্যাটাক করতে চায় না, এবং অত সহজে অ্যাটাক করতে না চাওয়ার জন্য রিয়াকশানটা স্লো হয়ে যায়, কারণ রিয়াকশান সবসময় ডিপেন্ড করে স্লো স্টেপের উপর, যেটাকে বলা হয় RD স্টেপ বা রেট ডিটারমিনিং স্টেপ। সো ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য ডেল্টা প্লাস ক্যারেক্টারটা বেশি হয়, তাই OH মাইনাসটা এখানে এসে অ্যাটাক করে রিয়াকশানটা বেশি পরিমাণে ফাস্ট হবে। ওকে, কিন্তু লিভিং গ্রুপ অনুসারে দেখলে আয়োডিনেরটা কিন্তু ফাস্ট হওয়া উচিত, তাই অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দিয়ে থাকে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ওপর যে কোনটার ক্ষেত্রে রিয়াকশানটা ফাস্টেস্ট রিয়াকশান। তো নর্মালি যেহেতু আয়োডিন ভালো লিভিং গ্রুপ, তাই বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু আয়োডিনেরটা লিখবে, কিন্তু অ্যান্সারটা হবে ফ্লুরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর হবে আয়োডিন। আমি এরকম ধরনের একটি প্রশ্ন নিচ্ছি বা কোশ্চেন নিয়ে দেখবার চেষ্টা করছি। তোমাকে জানতে চাইছি এই চারটের মধ্যে কোনটায় রিয়াকশানটা ফাস্ট হবে, তাহলে বুঝতেই পারছো আয়োডিন ভালো লিভিং গ্রুপ, কিন্তু এখানে লিভিং গ্রুপের উপর ডিপেন্ড করছে না, এখানে কতটা ডেল্টা প্লাস ক্যারেক্টার হচ্ছে তার উপর ডিপেন্ড করছে, কারণ এটা হলো RD স্টেপ,
সো ফ্লুরিন বেস ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য এইটা হবে অ্যান্সার। ওকে, আর একটা ইম্পর্টেন্ট কথা, মনে করো তোমাকে এই রকম ধরনের দিয়ে দেওয়া হলো, এখানে NO2 দেওয়া হলো, এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন দিয়ে বললো OH মাইনাস দেওয়া হয়েছে, বলো প্রোডাক্টটা কি, ফাইনাল প্রোডাক্ট কি? তুমি এই ব্রোমিনগুলোর জায়গায় কিন্তু রিয়াকশানই করবে না, কারণ NO2-র অপোজিটে যে আছে তাকেই শুধুমাত্র কিন্তু রিপ্লেস করতে পারে। এগুলো যেমন থাকার তেমন থাকবে। সো এটাও মনে রাখবে, NO2-র অপোজিটে যে থাকবে তাকেই কিন্তু শুধুমাত্র রিপ্লেস করতে পারে, বাকি কিন্তু কাউকে রিপ্লেস করতে পারে না। ওকে, এবার আমি একটা কথা বলছি, সেটা হলো যে এই ওভারঅল যে ভিউটা তোমার কাছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ তোমার যদি ওভারঅল ভিউটা ঠিকঠাক থাকে তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু করে দিতে পারবে। তাই আমি শেষ 23 মিনিট ধরে যে কথাগুলো বলেছি সেই কথাগুলোকে একটু মনের মধ্যে রাখবার চেষ্টা করো, যে অ্যারোমেটিকের ক্ষেত্রে, হেটারোঅ্যাটমিকের ক্ষেত্রে এবং অ্যাক্টিভেটেড ক্ষেত্রে কি কি পয়েন্ট বলেছি, কার কার উপর ডিপেন্ড করে, কারণ এরপরে যখন MCQ কোশ্চেন করব সেই পয়েন্টগুলোর ওপর আমরা নজর দেবো। ওকে, সো আমরা MCQ কোশ্চেন স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন দেখো, OCH3 কী করে, লোন পেয়ার দিয়ে পুশ করে, আর এদের ফলে কোন গ্রুপটা আসবে, NO2 প্লাস আসবে। এবার পুশ করলে কোথায় আসবে, প্যারাতে না অর্থতে আসবে, দু জায়গাতেই আসবে। কোথায় বেশি স্টেবল হবে, কারণ মেজর প্রোডাক্ট বার করতে বলেছে, তার মানে প্যারা পজিশনটা NO2টা হবে আমার কাছে মেজর প্রোডাক্ট। সো আমার কাছে অপশান সি, প্যারাতে আসলো অর্থতে আসলো, এটা হলো মেজর প্রোডাক্ট। নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা একই ধরনের কোশ্চেন, ঠিক আছে। আমি এই যে বলেছিলাম NHCOCH3 থাকলে যা হয়, পুশ করে, পুশ করলে অর্থ এবং প্যারাতে আসে, প্যারাটা মেজর প্রোডাক্ট। সো এইটা রিয়াকশান করলে NO2 প্লাস তৈরি হয়, নাইট্রেশন রিয়াকশান, বুঝতে পেরেছি। এবং কোথায় আসবে, প্যারা প্রোডাক্টটা বেশি প্রোডাক্ট, দেখো প্যারাতে যেটা NO2 এসছে, তার মানে অ্যান্সার সি। চলে এসো এই কোশ্চেনটা, এখানে দেখো কি আছে, NO2 আছে। NO2 মানে কি, ইলেকট্রন টেনে নেয়। এই যে ইলেকট্রন উইথড্রয়িং করে নেওয়ার, ইলেকট্রন যারা টেনে নেয় তাদের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, মেটা পজিশনে গ্রুপটা আসে, সেটা হয় স্টেবল প্রোডাক্ট। ওকে, সো এদের টেনে নেওয়ার ফলে, এদের রিয়াকশানের ফলে যেটা তৈরি হয় ব্রোমিন প্লাস, তার মানে মেটারতে যেটা এসছে সেটা হবে স্টেবল। মেটারতে মানে কোনটা হবে, এই দেখো মেটাতে ব্রোমিন এসছে, সো মেটাতে ব্রোমিন যেটা এসছে সেটা হবে স্টেবল, রাইট। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট কোশ্চেনটার দিকে তাকালে তুমি ভালো করেই বুঝতে পারবে, এখানে ক্লোরিন, এই যে দেখো আমি কিন্তু সমস্ত রকম পসিবিলিটি শিখিয়েছি। দেখো ক্লোরিন মানে এখানে হ্যালোজেনের মতো নিজের লোন পেয়ারতে রেজোন্যান্স করছে, তাহলে কোথায় আসবে, অর্থতে আসবে, প্যারাতে আসবে, কোনটা বেশি স্টেবল হবে, প্যারাটা বেশি স্টেবল হবে, মেজর জানতে চেয়েছে। সো প্যারা পজিশনে কোন গ্রুপ আসবে, NO2 আসবে। সো প্যারা পজিশনে NO2টা হলো বেশি স্টেবল প্রোডাক্ট। ওকে, আচ্ছা এক্ষেত্রে জানতে চেয়েছে, দেখো দুটো রিং ফিউজ করা আছে, ঠিক আছে। দুটো রিং যদি ফিউজ করা থাকে, কখনো ফিউজ করা থাকে, সবসময় মনে রাখবে এই অর্থ পজিশনে ঢুকতে পারবে না, কারণ অর্থ পজিশনে ঢুকলে কী হবে, স্টেরিক এফেক্ট হবে, তখন প্যারা পজিশনে আসবে। অর্থাৎ তোমাকে এখানে দুটো রিংয়ের ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম, এখানে তিনটে রিংয়ের ক্ষেত্রে দেখিয়েছিলাম, যদি কখনো দুটো রিং থাকে তখন কী হবে, তখন প্রেফার করবে এই পজিশন অথবা এই পজিশন, কারণ এখানে গ্রুপগুলো ঢুকলে স্টেরিক এফেক্ট হবে, বড় বড় গ্রুপ আছে তো, তাই এইটা বা এইটা প্রেফার করবে। সো NO2 গ্রুপ আসবে এই দিকে বা এই দিকে NO2টা আসবে, সেটা হবে অ্যান্সার। দেখো অপশান এ, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা একই রকম, দেখো এই দিকে NO2 অলরেডি রয়েছে, তার মানে পরবর্তীকালে রিয়াকশানে যে NO2টা আসবে কোথায় আসবে, উল্টো দিকে NO2 আসবে ডিফারেন্ট, তাই তো। তাহলে উল্টো দিকে NO2 যেটা আছে সেটা হবে অ্যান্সার, আমার কাছে ডি হবে অ্যান্সার। ওকে, এবার দেখো তুমি এই কেসটা ভালো করে খেয়াল করো, এই কেসটা যদি খেয়াল করে দেখো, দেখতে পাবে এখানে লোন পেয়ার দিয়ে পুশ করছে, পুশ করলে এই রিংটা অ্যাক্টিভেটেড হচ্ছে, তাই না। এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে, লোন পেয়ার দিয়ে পুশ করছে, তাহলে পুশ করলে অ্যাক্টিভেটেড হচ্ছে, তাহলে রিয়াকশান এইখানেই হবে, তাই তো, রিয়াকশান এখানেই হবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এটা তখন হতো যখন একটা অ্যাক্টিভেটেড এবং ডিঅ্যাক্টিভেটেড রিং এরকম অবস্থা থাকতো, কিন্তু আমরা একটা জিনিস শিখেছি, যদি আমার কাছে এইখানে কোনো গ্রুপ থাকে, সবসময় আমার কাছে অপোজিটে গ্রুপটা আসবে। তুমি এখানে ক্ষেত্রেও দেখলে, এখানে একটা গ্রুপ থাকলে তার অপোজিটে গ্রুপটা আসবে,
কারণ এই দুটো পজিশনে সবসময় রিয়াকশানটা কিন্তু ঘটে থাকে। সবসময় কিন্তু হয় এই পজিশনে রিয়াকশানটা ঘটবে, নয় এখানে কিন্তু রিয়াকশানটা ঘটবে। সো আমার কাছে এইটা হবে অ্যান্সার, তার উল্টো দিকে NO2টা এসছে। এটার ক্ষেত্রে চলে এসো। এটার ক্ষেত্রে তুমি যদি তাকিয়ে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখবে, এই পজিশন এবং এই পজিশন কিন্তু দুটো ফাঁকা রয়েছে, কিন্তু একটা NO2 রয়েছে, একটা OMe রয়েছে। এখানে আমি দেখব কে পুশ করছে আর কে পুল করছে। যে পুশ করছে যেমন OMeর অক্সিজেন পুশ করছে, ফলে এই রিংটা অ্যাক্টিভেটেড রিং। আর NO2 টেনে নিচ্ছে, তার মানে এটা ডিঅ্যাক্টিভেটেড। এবং রিয়াকশান সবসময় অ্যাক্টিভেটেড রিংয়ে হয়ে থাকে, ডিঅ্যাক্টিভেটেড রিংয়ে নয়। তার মানে যেহেতু এটা অ্যাক্টিভেটেড, তার মানে এই পজিশনটায় রিয়াকশানটা ঘটবে সবসময়। তার মানে এই পজিশনটা কোন গ্রুপ আসবে রিয়াকশান করলে? NO2 গ্রুপ আসে। তাহলে NO2 গ্রুপ এইখানে এলো। এই দিকে কেন এলো না? কারণ এই রিংটা টেনে নিচ্ছে। সবসময় আমার কাজ অ্যাক্টিভেটেড রিংয়ে কাজটা হবে। ওকে, তো আমার কাছে প্রোডাক্টটা হবে সি। এক্ষেত্রে চলে এসো। এক্ষেত্রে দেখো, খেয়াল করে দেখো, অক্সিজেন লোন পেয়ার দিয়ে এখানে পুশ করছে, আর এখানে এই রিংটা কি করছে? টেনে নিচ্ছে। তাহলে এটা ডিঅ্যাক্টিভেটেড, এবং এটা পুশ করবার জন্য এটা অ্যাক্টিভেটেড। সো অ্যাক্টিভেটেড রিংয়ের প্যারা পজিশনে আসবে, কারণ অর্থ পজিশনে স্টেরিক এফেক্ট হয়, এবং এদের রিয়াকশান করলে ব্রোমিন প্লাস তৈরি হয়। সো ব্রোমিন প্লাসটা এইটার প্যারা পজিশনে আসবে, অর্থাৎ এই জায়গাটা ব্রোমিন যেটা আসবে সেটা হবে অ্যান্সার। তার মানে সেটা যদি অ্যান্সার হয়ে থাকে, আমার কাছে অ্যান্সারটা হবে এ, রাইট। এটার ক্ষেত্রে চলে আসে একই রকমভাবে। এই অক্সিজেন দেখো লোন পেয়ার দিয়ে পুশ করছে, রেজোন্যান্স করছে, আর এখানে কি করছে? এই রিংটার যে ডবল বন্ড আছে এখানে টেনে নিচ্ছে, তার মানে এটা ডিঅ্যাক্টিভেটেড, এবং এটা পুশ করবার জন্য এটা অ্যাক্টিভেটেড হচ্ছে, এবং এর প্যারা পজিশনে আসবে। তার মানে অক্সিজেন যে জায়গাটা রয়েছে তার উল্টো দিকে চলে যাও, এই জায়গাটা, তাই না? এই জায়গাটা, এইখানে প্রোডাক্টটা আসবে। কি আসবে? রিয়াকশান করা হচ্ছে যাদের সঙ্গে, এখান থেকে ব্রোমিন। সো ব্রোমিন আসবে এই জায়গাটা। ওকে, সো অ্যান্সার কোনটা হবে? সি হবে আমার কাছে অ্যান্সার। এখানে চলে এসো NO2। দেখো NO2-র ক্ষেত্রে আমি বলছি NO2 কী করে? রিং থেকে টেনে নেয়, তাই তো? এবার যখন রিং থেকে টেনে নেয়, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন, মানে যারা ইলেকট্রন টেনে না, তুমি এটার ক্ষেত্রেও দেখেছিলে, এখানটাও তুমি একটা জিনিস দেখেছিলে, যখন আমরা অ্যানিলিন দিয়ে শিখিয়েছিলাম সেখানে বলেছিলাম ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন রিয়াকশান যারা মেটা ওরিয়েন্টিং গ্রুপ তাদের ক্ষেত্রে হয় না। ওকে, তার কারণ এখানটা এতটাই ডিঅ্যাক্টিভেটেড করে যায়, হয় না। সেটা অ্যানিলিনের ক্ষেত্রে বলেছিলাম, শুধু অ্যানিলিন না, যারা ইলেকট্রন টেনে নেয়, মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি থেকে থাকে, এবং যদি ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন মানে AlCl3 দিয়ে কোনো রিয়াকশান বা অ্যাসাইলেশন রিয়াকশান হয়ে থাকে, তখন কিন্তু এই রিয়াকশানটা সে মেটা ওরিয়েন্টিং গ্রুপ হওয়া সত্ত্বেও হয় না। কেন হয় না? না, প্রচণ্ডভাবে ডিঅ্যাক্টিভেটেড হয়ে পড়ে। সো এখানের ক্ষেত্রে কী হবে? আমার কাছে কিন্তু রিয়াকশানটা হবে না, নান অফ দিস হবে, কোনো প্রোডাক্টই হবে না তৈরি। এটার ক্ষেত্রে করছো, এটার ক্ষেত্রে একই রকমভাবে বুঝতেই পারছো, AlCl3 নিয়ে করছো, ইলেকট্রন টেনে নিচ্ছে না। ইলেকট্রন টেনে নেওয়া গ্রুপ অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন রিয়াকশান করতে পারে না। যদি আজকে এটা ব্রোমিন দিয়ে করতে, তখন এই ব্রোমিনটা এর মেটা পজিশনে আসতো, কিন্তু যেহেতু লুইস অ্যাসিড দিয়ে করা হচ্ছে এখানে অ্যাসাইলেশন রিয়াকশান হবেই না, নান অফ দিস হবে অ্যান্সার। এটার ক্ষেত্রে চলে আসো, দেখো এই যে AlCl3 নিয়ে করছি, এই লোন পেয়ার দিয়ে নিয়ে নেবেন, তাই না? এখানে এই যে কেসটা শিখিয়েছিলাম, তাই বলেছিলাম অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন রিয়াকশান হবে না, তাই তো? তো এখানে নান অফ দিস হবে, কোনো রিয়াকশানই হবে না। নান অফ দিস মানে কোনো রিয়াকশানই হচ্ছে না। লাইকওয়াইজ এখানেও কিনা কোনো রিয়াকশান হবে না। ওকে, এটার ক্ষেত্রে চলে এসো। এটার ক্ষেত্রে বলেছে কোনটা, বলেছে মেটা নাইট্রো প্রোডাক্ট দেবে, মেটা নাইট্রো প্রোডাক্ট, তার মানে মেটা ওরিয়েন্টিং, এটাই জানতে চেয়েছে। এবার বলো তো কোনটা মেটা ওরিয়েন্টিং? অ্যাসিড মিডিয়ামে দেখো, অ্যাসিড দিলে কোনটা মেটা ওরিয়েন্টিং? এই যে বলেছিলাম, অ্যাসিড দিলে যদি NH2 গ্রুপ থাকে তখন সেটা মেটা পজিশনে আসে, তার মানে কি বলবো? NH2টা। ওকে, এবার তুমি এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে এই প্যারা পজিশনটা অলরেডি ব্লক, ফলে নাইট্রেশন করছো, নাইট্রিক অ্যাসিড আর সালফুরিক অ্যাসিড দিলে মানে NO2 গ্রুপ আসবে। প্যারা পজিশন অলরেডি ব্লক, তার মানে কোথায় আসবে? অর্থ পজিশনে আসবে, তার মানে অর্থ পজিশনে NO2 গ্রুপ আসবে, রাইট? তার মানে অপশান এ হবে অ্যান্সার।
নেক্সট রিয়াকশানে চলে আসছি। দেখো এই যে কম্পাউন্ডটা রয়েছে অক্সিজেন লোন পেয়ার দিয়ে পুশ করছে, তার মানে অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। কিন্তু দেখো প্যারা পজিশন অলরেডি একটা গ্রুপ রয়েছে, তার মানে গ্রুপটা কোথায় আসবে? অর্থ পজিশনে আসবে। কি গ্রুপ আসবে? ব্রোমিন আসবে, তাই তো? ব্রোমিন দিচ্ছি মানে ব্রোমিন আসবে। সো ব্রোমিন আসবে অর্থ পজিশনে, এটা হবে অ্যান্সার। বিকজ প্যারা পজিশনটা ব্লক রয়েছে। আমি শিখিয়েছিলাম কিন্তু যে যদি প্যারাটা ব্লক থাকে কি করব, অর্থ পজিশনে আনবো, কন্ডিশনগুলো দেখিয়েছিলাম, হ্যাঁ, কেস 1 কেস 2 করে। সো একটু কুইক করছি, কিন্তু তার আগে থিওরিটা বলে দিয়েছি, একটু থিওরিটা ভালো করে দেখো। সো এই কেসে কোথায় রিয়াকশানটা হবে? মাঝখানে রিংটায়, মানে এইখানে 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 এখানে এই চারটের মধ্যে যে কোনো একটা জায়গায় ব্রোমিন আসবে। কারণ আমি বলেছিলাম যে মাঝখানে রিংটা বেশি অ্যাক্টিভ হয়ে থাকে 3টে রিং থাকলে, আর 2টো রিং থাকলে কোথায় হয় বললাম? একেবারে কর্নার 2টো প্রান্তে, ঠিক আছে? সো মাঝখানেরটায় আসবে, মাঝখানে যে কোনো একটা জায়গায় ব্রোমিন আসবে, তাহলে অ্যান্সার হবে বি। এই কোশ্চেনটা চলে আসে, ব্রোমিন দিচ্ছ। সো দেখো এটা হেটারোসাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো এই অক্সিজেন থাকলে কোথায় আসে গ্রুপগুলো? এই পজিশানগুলো, তাই না? এই পজিশানগুলোতে আসে। ওকে, সো কোথায় আসবে ব্রোমিন? এই পজিশানটায় আসবে, রাইট? এটা হবে অ্যান্সার। এটার ক্ষেত্রে কি আসবে? NO2 আসবে। কোথায় আসবে? ওই যে এই পজিশানটায় আসবে। সো এই পজিশান দিয়ে কোনটা আছে অ্যান্সার? দেখো এইটা আছে অ্যান্সার, এটা বি। এইটার ক্ষেত্রে দেখো এই যে এটা হলো ইলেকট্রন টেনে নেওয়া গ্রুপ, এবং সেক্ষেত্রে কোথায় আসে? মেটা পজিশানে আসে, তাই দিয়ে দেখিয়েছিলাম। এবার তার মানে ইলেকট্রন টেনে নিচ্ছে, তার মানে এর ফলে NO2 আসবে। NO2 কোথায় আসবে? এর মেটা পজিশন, মানে এই পজিশন অথবা এই পজিশন, এই দুটোই মেটা পজিশন, দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় আসবে, হয় এটা নয় এখানটা। সো দেখো সেটাই এসছে, মেটা পজিশানে এসছে। এবার চলে এসছো এই রিয়াকশানটা কেমন টাইপের রিয়াকশান? এই রিয়াকশানটা হলো অ্যাক্টিভেটেড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। শিখিয়েছিলাম পুরো একেবারে OH মাইনাস এসে অ্যাটাক করবে, এরমভাবে রিয়াকশানটা ঘটবে, ঠিক? সো আমি যদি এটার দিকে তাকাই, তার মানে কোথায় হবে রিয়াকশানটা? তখন রিয়াকশানটা হবে কোন পজিশনে? এখানে এই মানে OH মাইনাসটা এসে মারবে, মেরে এখানে অ্যাক্টিভেটেড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান হয়, ক্লোরিনটা আলটিমেটলি বেরিয়ে যাবে, তাই তো? তার মানে ক্লোরিনের জায়গায় OHটা আসবে। ওকে, এক্ষেত্রে বলেছে এই রিয়াকশানটার নাম কি? তো রিয়াকশানটার নাম কি? অ্যাডিশন এলিমিনেশন। কারণ কি? প্রথমে অ্যাড হচ্ছে, তারপর এইরকম করবার পর ক্লোরিন বেরিয়ে যাচ্ছে, তাই জন্য রিয়াকশানটাকে বলা হয় অ্যাডিশন এলিমিনেশন রিয়াকশান। কারণ দেখো ফার্স্ট অ্যাড হয়, মেকানিজমটার দিকে তাকাও, তারপরে এক্সট্রা বেরিয়ে যায়, তাহলে ফার্স্ট অ্যাডিশন দেন এলিমিনেশন রিয়াকশান। সো দিস ইজ এ অ্যাডিশন এলিমিনেশন রিয়াকশান। ভালোভাবে জানতে চেয়েছে রিয়াক্টিভ। তো NO2-র সংখ্যা যত বাড়বে, আমি এখানে শিখিয়েছিলাম কিন্তু, যত NO2-র পরিমাণ বাড়বে, শুধু NO2 না, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত বাড়বে তত ইলেকট্রন বেশি পরিমাণ টেনে নেবে রিং থেকে, এবং যত রিংটাকে টেনে নেবে তত রিংটা অ্যাক্টিভেটেড হবে রিয়াকশানটা করবার জন্য, কারণ OH মাইনাসটা আসলে সহজে রিয়াকশান করতে পারবে, তত ভালো হবে। সো ইন দ্যাট কেস 3টে NO2 আছে, সো সি হবে অ্যান্সার। বলেছে এলিমিনেশন রিয়াকশান পাথ হয়ে নিউক্লিওফিলিক, মানে এই যে রিয়াকশানটা করলে NO2 গ্রুপটা কী রুলটাকে ফলো করছে, এটা কিভাবে কোন রুলটা ফলো করছে? এটা নিশ্চয়ই অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, অর্থ প্যারা অ্যাক্টিভেটেড। দেখো এটা কোথায় থাকলে হয়? হয় অর্থতে থাকলে, নয় প্যারাতে থাকলে হয়, তাই তো? তাই মানে অর্থ প্যারা অ্যাক্টিভেটেড, কারণ রিয়াকশানের নামই কিন্তু অ্যাক্টিভেটেড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। সো অ্যাক্টিভেটেড টার্মটা খুব ইম্পর্টেন্ট এখানে। ওকে, তারপরে এই রিয়াকশানটা দিয়েছে, প্রোডাক্টটা কি? তোমাকে কি বলেছি? NO2-র অপোজিটে যে আছে তার সঙ্গে কিনতে হবে, তার সঙ্গে এরকম রিয়াকশানটা হয়ে আবার বেরোনোর সময় ক্লোরিনটাকে বার করে দেবে। ওকে, মারবার পরে কিন্তু ক্লোরিন বেরোচ্ছে না, তাহলে কিন্তু SN2 রিয়াকশান হয়ে যেত, কিন্তু এটা SN2 রিয়াকশান নয়। মেকানিজমটা খেয়াল করবে কিন্তু, এরকমভাবে এসে মেরে এরকমভাবে হয়ে তারপর বেরোচ্ছে। ওকে, সো এর প্যারা পজিশনটা হবে, সো এর প্যারা পজিশন কোনটা? মানে অপোজিট সাইডের যেটা আছে সেটা হবে, তো অপোজিট সাইডে OHটা আসবে, তার মানে এটা হবে অ্যান্সার। সো এই পুরো ভিডিওটার মধ্য দিয়ে আমি তোমাকে শিখালাম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, যেটার কোশ্চেন হয় অ্যারোমেটিকের উপর বেস করে, নয় হেটারো অ্যাটমের উপর বেস করে বা হেটারো অ্যারোমেটিকের উপর, নয় অ্যাক্টিভেটেড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানের উপর বেস করে কোশ্চেনটা থাকবে। আশা করব বেসিক কনসেপ্টটা আগে তুমি নিয়ে নেবে, তারপরে MCQ কোশ্চেনগুলো করবে, এবং আশা রাখি সমস্ত MCQ কোশ্চেন তুমি করে ফেলতে পারবে। অসংখ্য ধন্যবাদ।
নমস্কার, সঙ্গে থাকবার জন্য আশা করব ভিডিওটা সকলের উপকারে আসবে। নমস্কার।